আপনার কত 5 মিনিট সময় কি পেতে পারি আলাদা? জি স্যার। ওকে, ওকে, অবশ্যই দিবেন। জি শিওর, স্যার, অফকোর্স। ঠিক আছে। সো প্রথম হচ্ছে অবশ্যই। ওয়েলকাম, ওয়েলকাম টু অল অফ ইউ টুডেজ সেশন। আজকে হচ্ছে সিএফও কোর্সের যে আমাদের 19 ব্যাচ, সেই ব্যাচের ট্যাক্স অ্যান্ড ভ্যাট কোর্সটা, আর আপনার ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট যে প্রফেশনাল কোর্স, সেটিরও আজকে একই সাথে। আপনারা এই জিনিসটা আমি হয়তো আগে কখনো ক্লিয়ার করিনি, একটু ক্লিয়ার করে নিই। সেটি হচ্ছে এসসিসিএ সহ গ্লোবাল সীমা সহ এরা যেটা করতো প্রফেশনাল লং কোর্স, যেগুলো যেমন এসএসসি এর একটা টোটাল কোর্স আছে, তার আবার কয়েকটা পেপার নিয়ে আলাদা একটা প্রফেশনাল শর্ট কোর্স চালায়, লাইক হচ্ছে যে আপনার ক্যাট এরকম। পরে আমাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ সিএন ইনস্টিটিউটও সিমিলারলি আমরা দেখেছি যে হচ্ছে এই ধরনের একটু ডিফারেন্ট একটা প্ল্যাটফর্মে তারা এই কাজটা করেছে, অর্থাৎ তারাও কিন্তু 2-3টা কোর্স নিয়ে আলাদা একটা সার্টিফিকেশন করেছে, গ্লোবালি এটা অ্যাকসেপ্টেড। সেই কারণে আমাদের সিএফও কোর্স ইজ আওয়ার মাস্টার্স কোর্স, মানে মেইন কোর্স। সেখানে আমরা কিন্তু এই কোর্সের যে 11টা পেপারের আবার আলাদা আলাদা করে ডিফারেন্ট লেভেলে আছে। অবশ্য এই ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্টটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আবার আমরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আন্ডারে, সিটিটিআই এর আন্ডারে থাকবে, এবং আপনারা বিসলিউশন সিটিটিআই এর সাথে থেকে আপনার গভর্নমেন্টের যে সার্টিফিকেশন, এটাও এখান থেকে নেওয়া সম্ভব। এটা আপনারা ডিটেইল কোয়ারিগুলো নিশ্চয়ই ওদের থেকে পাবেন। সো এটা আমার একটা বলার ইস্যু ছিল। সেকেন্ড যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলতে চাই। তার ভিতরে একটা হচ্ছে যে এই যে ধরেন আমাদের দেশে একটা অস্থির সময় গিয়েছে, আমরা অনেকেই জানি যে আহ, একটা কঠিন সময়, দীর্ঘ সময় একটা শাসক দল শাসন করেছে। তাদের ভালো মন্দ ইস্যুটা এখন এই মুহূর্তে বলতে চাই না, ডেফিনেটলি অনেক ধরনের অসঙ্গতি, ফাইন্যান্সিয়াল ফ্রড সহ বাকস্বাধীন অনেকটাই আমরা মানে সবাই অলমোস্ট একটা ভীতিকর পরিস্থিতিতে ছিলাম। সেখান থেকে আমাদের স্পেশাল স্টুডেন্টদের যে আত্মাহতি, যারা যে পরিমাণ স্টুডেন্ট মারা গেছে, আমি এবং সাধারণ মানুষ মারা গেছে, আমি অত্যন্ত মানে দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। এবং সেই ধারাবাহিকতায় কোনো সরাসরি কোনো দলের সাথে কখনো সম্পৃক্ত না থাকার পরেও এই স্পেশালি আপনার 16-17 তারিখের পর থেকে ম্যাক্সিমাম গ্যাদারিংয়ে আমি ইন্ডিভিজুয়ালি, নট অ্যাজ এ চেয়ারম্যান অফ বিসলিউশন অর সিএফও ফাউন্ডার, সিএফও ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট, অথবা শফিকুল আলমান কোম্পানি, যেখানে আমরা 3জন পার্টনার এখন আছি, আরও একজন পার্টনার জয়েন করবে, সেটার ম্যানেজিং পার্টনার অ্যান্ড ফাউন্ডার, সেই হিসেবে যাইনি, ইন্ডিভিজুয়াল নিজের জায়গা থেকে গিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে এই সময়টা, এই কথাটা কেন বললাম, এর ফলে এখন কিন্তু একটা নতুন সিনারিও আসছে, যেখানে আগে ইনকাম ট্যাক্স ভ্যাট বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ম্যানেজ করা যেত, আর জিএসসিতে টাকা দিয়ে বেশি ম্যানেজ হতো। এখন নলেজ বেজ একটা সোসাইটি হবে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। গতকালকে বেসিসে আমরা একটা প্রোগ্রাম করলাম সিমিলার। এখন আপনি অ্যাটলিস্ট আগামী একটু আনস্টেবিলিটি চলছে, বিভিন্ন ভেস্টেড গ্রুপ, বিভিন্ন রকম আন্দোলন, বিভিন্ন রকম দাবি দেওয়ার কারণে একটু অস্থিরতা চলছে। দীর্ঘদিন ধরে একটা অসঙ্গতির জায়গাটা থেকে মানে একটা ফেয়ার প্লে আনার জন্য, একটা ভালো জায়গা আনার জন্য প্রচুর চেঞ্জ আসছে। এটাকে স্টেবল হলে আমি বিশ্বাস করি, আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই, বলতে চাই, আমার বিশ্বাস যে একসময় ইনশাল্লাহ এই যে আমরা লার্নিং করছি আজকে, এই যে আমরা এতগুলো লোক, 33টা লোক এখানে ক্লাস করছি, আরও কয়েকজন জয়েন করবে 40-এর উপরে, এইটার ভ্যালু থাকবে, আমি আপনাকে নিশ্চিত করতে পারি। তার কয়েকটা প্রমাণ আজকে আমি দিয়ে দিব। কারণ আমার খুব ক্লোজ কলিগ, একসময় আমরা একই টিম থেকে ইলেকশন করতাম, আইসিএমবির পাস্ট প্রেসিডেন্ট আমাদের হচ্ছে আব্দুর রহমান ভাই, উনি পাস্ট প্রেসিডেন্ট আইসিএমবির এবং এখন এনবিআর এর চেয়ারম্যান হয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, উনিও, ওনার সাথে আমার অনেকগুলো প্রোগ্রাম করা আছে। আমি দেখি আমার ইউটিউব চ্যানেলে 2-1টা নতুন করে দিব সেই রেকর্ডেড ভিডিওগুলো। তো আমি দেখেছি পার্টিকুলারলি এই দুটা লোকের সাথে কাজ করার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে করি যে বোথ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এনবিআর এবং হচ্ছে আমাদের যে বাংলাদেশ ব্যাংক একটা ডিফারেন্ট আউটলুকে যাবে, এটা আমি নিশ্চিত। একই সঙ্গে স্টক মার্কেটেও যিনি এখন নতুন করে চেয়ারম্যান হলেন, উনি স্ট্যান্ডার্ড ব্যাংকে থাকা অবস্থায় আমার সাথে বেশ জানাশোনা ছিল। তা আমি মনে করি এই সময় এগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আপনারা যদি এই সময়টায় সামনের 2 বছরে যারা প্রফেশনালি লার্নিং করতে চান, নট নেসেসারি আমাদের সাথেই কোর্স করতে হবে, যে কোনো জায়গায় প্রফেশনাল লার্নিংটা যদি ধরে রাখেন,
তাহলে আমার বিশ্বাস যে এটা অনেক একটা ডিফারেন্ট বাংলাদেশ আমরা দেখতে পাবো। যেমন আমি এই সময় আরেকটা দুঃখের কথা বলি, যেমন এখন হচ্ছে বন্যা চলছে সারা বাংলাদেশে। আমরা বিশ্বলিউশনের সমস্ত এমপ্লয়ি, আমাদের গ্রুপের ইনভেস্টর যিনি, আমিও ইনভেস্টর, আবার এসএসজি সুপারস্টার গ্রুপে ইনভেস্টর, আমরা কিন্তু আমাদের একদিনের স্যালারি অলরেডি কন্ট্রিবিউট করেছি। আবার আমি আজকে একটা মাথায় আসছিল আপনাদেরকে একটু বলে রাখি চট করে, সেটা হচ্ছে যে আমরা আমাদের ডিফারেন্ট কোর্সগুলো অনেক, আমাদের এনরোল স্টুডেন্ট সংখ্যা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, প্রায় 10,000-এর কাছাকাছি হবে আমাদের এডুটিভি সহ। তাদের একটা স্মল কন্ট্রিবিউশন যদি কেউ করেন, আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা একটা সার্কুলার দিব, এটা আমি এখনো আমার টিমের সাথেও শেয়ার করিনি, হঠাৎ করে বললাম। সেটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশন, সিএমএ, যারা আমরা বিভিন্ন জায়গায় সরাসরি টান দিচ্ছি, তাদের এখানে আপনারা যদি ছোট ছোট কন্ট্রিবিউট, কেউ 10 টাকা, 20 টাকা, 100 টাকা, অ্যাজ ইউ উইশ, যে সংখ্যক টাকা আপনারা জমা দিবেন, আমি আজকে অফারটা করব আমি টিমের মাধ্যমে, বিশ্বলিউশন ও ইকুয়াল অ্যামাউন্ট যোগ করে জমা দিবে। আমরা অলরেডি আলাদাভাবে আমাদের একদিনের স্যালারি দিয়েছি, ওটা অলরেডি দেওয়া হয়ে গেছে, বাট এডিশনালি সামনের সময়গুলো হেলথ ইস্যুতে তাদের বাড়িঘর তৈরি করা সহ আমাদের যেহেতু একটা সংখ্যার মানে প্রবলেমের ভিতরে আমরা আসি, এই সময়টাতে আমি বিশ্বাস করি এটা আমাদের করা উচিত। আর একটা অন্য বিষয়, এটা আমাকে মাফ করবেন, অন্যভাবে নেবেন না, স্পেশালি এবার যে বন্যাটা, সবসময় আমাদের দেশে বন্যা হয়, বাট এবারটা নেচারটা দেখে বুঝছেন। আমার বেশ কয়েকজন কলিগ পার্টনার যারা হচ্ছে স্পেশালি আপনার ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা, তারা মনে করছে এবং সবাই বলছে মোস্টলি যে এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি এখানে আমাদের সতর্ক করতো, তাহলে আমরা কিন্তু এখান থেকে অ্যাটলিস্ট প্রিকশন কিছু কাজ করতে পারতাম। বিভিন্নভাবে আমাদের এটা নিয়ে অনেক ডিবেট আছে, বাট আমি পার্সোনালি বিলিভ করি এবং আমার কাছে প্রুভ আছে যে এটা ইন্টেনশনালি আমাদেরকে একটা বিপদে ফেলানো হয়েছে এবং আমাদের কষ্ট দেওয়া হয়েছে। তো আল্লাহর কাছে এর বিচার চাচ্ছি। এবং আমি একই সঙ্গে আমার ব্যক্তিগত একটা মত, কখনোই যেটা বললাম, সেটা হচ্ছে সেই পার্টিকুলার দেশের সমস্ত পণ্য ইউজ করার থেকে আমি গত কয়েকদিন যাবৎ, আগেও একবার করেছিলাম, এখন 100% আমি এনশিওর করতে চাচ্ছি কোনো প্রোডাক্ট ইউজ করব না, তাদের সাথে কোনো রকম তারা বেনিফিশিয়ার হয় তাদের, মানে আমি জনগণ বলছি না, জনগণ কিন্তু ধরেন মাইনরিটি কমিউনিটি, হিন্দু কমিউনিটি, আমরা প্রত্যেকে হেল্প করছি। আজকে দেখলাম যে আসুন্না ফাউন্ডেশন সমস্ত হিন্দু মুসলিমরা সবাইকেই দিচ্ছে এবং সবাই তাই করছে। কিন্তু কোশ্চেন হচ্ছে পার্টিকুলার একটা দেশ আমাদের কোনো কারণে পলিটিক্যালি এত ইনভলভ হয়ে যে আমাদের যে ক্ষতিটা করেছে, এটা আমার অনেক কষ্টের জায়গা। যদিও আমার এই ব্যক্তিগত মতামতটা এখানে শেয়ার করার কারণে আমি দুঃখিত, আপনারা কেউ হার্ট হয়ে থাকলে আমাকে মাফ করবেন। সো এই ছিল কয়েকটা ইস্যু। আমি এবার ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আর ক্লাসের শুরুতে যদি কোনো রকম কোশ্চেন থাকে আমাকে প্লিজ আপনি হ্যান্ড রেজ করতে পারেন, থামাতে পারেন, কোনো ইস্যু না। আমার মনে হয় যে এটা অনেক ইজি হবে। সো আমি ওয়ান্স এগেইন ভেরি সরি যে আমি কয়েকটা ইনফর্মাল কথা বললাম। আপনারা আশা করি এই বিষয়টাকে অন্যভাবে কেউ নেবেন না। থ্যাংক ইউ। আমরা শুরু করতে, জি প্লিজ, জি বলেন কোনো কোশ্চেন থাকলে প্লিজ করেন, বলবেন কোনো কোশ্চেন আছে? স্যার আপনি এখন শুরু করতে পারেন। হ্যাঁ শিওর, জি সবাই চলে আসছে, সুযোগটা আমরা নিলাম। জি স্যার আমি ডোনেশনের ব্যাপারে একটু বলতে চাচ্ছি। কোনটা? ডোনেশন। আচ্ছা, ওইটা ক্লাসের শেষে একটু বললে ভালো হয় না ভাই, যদি কিছু মনে না করেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সময় দিন স্যার। শিওর জি ওকে। তো আমরা একটা সার্ভেও প্রয়োজনে করতে। আচ্ছা, এখন আমরা এই কোর্সটা যে আমরা এখন করছি, এটা হচ্ছে CA4 19 ব্যাচ, ঠিক আছে? 19 ব্যাচের আমরা এই কোর্সটার পার্ট একই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের যে সেকেন্ড সেমিস্টারের হচ্ছে এই যে অংশটা, ট্যাক্স অ্যান্ড ভ্যাট অ্যান্ড ট্যাক্স অ্যাপ্লিকেশন, এইটা। আর হচ্ছে আপনার এই যে আমাদের যে কোর্সটা আর একটা, সেটা হচ্ছে প্রফেশনাল কোর্স অন ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আপনার পার্টিকুলারলি এই কোর্সটারই হচ্ছে আপনার ডিউরেশন 20 আওয়ার্স, 10 সেশনস। সো এইটারও আপনার কোর্সটা থাকবে, এখানে ভ্যাটেরও আছে আবার ট্যাক্সেরও আছে। সো আমি আজকে ট্যাক্স পার্টটা শুরু করছি। সো সরি, আমি হয়তো আপনাদের সময়টা একটু নিয়েছি, এই জন্য আমি দুঃখিত, বাট আমি বিশ্বাস করি যে আপনাদের এখন ভালো লাগবে এই সেশনটা। সো এখন কি স্ক্রিন দেখা যায় আমার? পিপিটি দেখা যায়? ওকে, তাহলে প্রথম আমরা যেটা করব, জি প্লিজ, প্রথমে যেটা করব, আমাদের হচ্ছে কতগুলো জিনিস দেখতে হবে। প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আপনারা খেয়াল রাখবেন যে এই যে আপনার যা আমরা দেখব, এটা হচ্ছে একটা ল। এখন এই যে কোনো লর একটা উৎস থাকে। আপনারা যেহেতু ট্যাক্স ভ্যাটের করে যাবেন, সো আমি একটা ছোট্ট কোশ্চেন করি, বাংলাদেশের সমস্ত লগুলোর
মাদার ল বা মেইন ল কোনটা কেউ বলতে পারবেন? মেইন আইনটা কোনটা, কোন আইনটা মূলত কোনটা দিয়ে আমরা গাইডেড হই? সংবিধান স্যার। এক্স্যাক্টলি, আমাদের সংবিধান। এই সংবিধান বলে আমাদের যতগুলো আইন আসছে এই সবগুলোই কিন্তু সংবিধান বলে আসছে। তো সেটা তিনটা ফর্মে আসে মূলত, আমরা যদি বলি সেটা হচ্ছে যে, যেমন এই যে এখন ইন্টারিম গভর্নমেন্ট এখন কাজ করছে, এখন যদি কোনো নতুন আইন আনবার প্রয়োজন হয় সেই আইনটার নাম হবে কি, কে বলতে পারবেন? অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স হবে, এক্স্যাক্টলি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম। কুইকলি বলি, যখন যখন সংসদ থাকে সব কিছু ভ্যালিড থাকে, যে কোনো আইন প্রণয়ন করা হয় সেটাকে অ্যাক্ট বলে। এটার প্রসেসের মাধ্যমে পাস হয় আমরা সকলেই জানি। সেটি হচ্ছে প্রথমে হচ্ছে একটা নিড অ্যানালাইসিস হয়, এই আইনটার প্রয়োজন কেন, কোন মন্ত্রণালয়ের আন্ডারে যাবে, কিভাবে করবে, এটা একটা নিড অ্যানালাইসিস হয়। নিড অ্যানালাইসিসের পরে যেটা হয় সেটি হচ্ছে একটা আপনার প্রজেক্ট আকারে আসে, সেই প্রজেক্ট আকারে একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়, তারা এটা কাজ করে একটা এক্সপোজার ড্রাফট করে, প্রাইমারি এক্সপোজার ড্রাফট। সেটা হচ্ছে পত্রিকা অ্যাড দেয়, যে ধরেন এনবিআর যদি হয় তাহলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, অথবা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে হবে, মিনিস্ট্রি কমার্সের যদি কিছু থাকে মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে যাবে, এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আন্ডারে যদি কিছু থাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আন্ডারে যাবে। সেইভাবে দিয়ে একটা সার্কুলার দিয়ে বলে যে আমরা এক্সপোজার ড্রাফট বা ফার্স্ট এক্সপোজার ড্রাফট বা একটা ফাইনাল এক্সপোজার ড্রাফট দিয়েছি পাবলিক অপিনিয়নের জন্য, আপনারা এটা দেখে কমেন্ট করবেন। এই কমেন্টগুলো পাওয়ার পরে এই আইনটা সংসদে, এটাকে ইনকর্পোরেট করে সংসদে নেওয়া হয়। সংসদের পরে সংসদীয় কমিটিতে পাঠানো হয় ভেটিংয়ের জন্য। সংসদ যখন এটা একমত হয় তখন হচ্ছে অনারেবল প্রেসিডেন্ট রাষ্ট্রপতির সাইনের জন্য যায়, এবং সেই সঙ্গে সঙ্গে এটা আইন আকারে আসে। সংক্ষিপ্ত আকারে বললাম, সংক্ষিপ্ত আকারে সেটা হচ্ছে আইন। আর অর্ডিন্যান্স হলে যখন সংসদ থাকে না তখন এগুলোই থাকে, বাট সংসদের ভেটিংটা হয় না। আর একটা জিনিস ছিল প্রেসিডেন্সিয়াল অর্ডার, স্পেশালি আমরা দেশ স্বাধীনের পরে যখন সংবিধানও এরকমভাবে ছিল না, সংবিধানের প্রস্তাবনা আকারে ছিল, এবং আমরা জানি যে গণপরিষদ দিয়ে সংবিধান তৈরি করবার জন্য তখন যে প্রায় 400-এর উপরে গণপরিষদ সদস্য ছিল, তারা হচ্ছে সম্ভবত হচ্ছে 72 সালের এপ্রিল মাসের 10 বা 20 তারিখের দিকে এটা গঠন করে সংবিধান করা হয়। ওই সময় আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছিলেন তখন ওইগুলা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে অনেকগুলো আইন আসছে, যেমন সিএ অর্ডার প্রেসিডেন্সিয়াল অর্ডারে আসছে। সো এই হচ্ছে আইনের ব্যাপারগুলো। এখন আমাদের ইনকাম ট্যাক্স ভ্যাটের যতগুলো জিনিস আপনারা হয়তো একটু এলোমেলো থাকে, আপনারা আসলে বুঝতে পারেন না কোথায় যাবেন, কিভাবে পাবেন। এইটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এনবিআর এর ওয়েবসাইট www.nbr.gov.bd, এনবিআর ডিপিপি, www.dpp.gov.bd। এই ডিপিপি মানে হচ্ছে, আমি আপনাদেরকে বলি, এনবিআর এ যদি সমস্ত কিছু নাও পান, এই যে আমাদের বিজি প্রেস, যেখানে এই বিজি প্রেসটা আমাদের যে সিএফও কোর্সের যে সার্টিফিকেটটা আসে, এই সার্টিফিকেটের সাথে গভর্নমেন্টের বিজি প্রেস থেকে একটা আমরা পাই, একটা গেজেট নোটিফিকেশন পাই। সো যত রকম গেজেট নোটিফিকেশন, যে কোনো আইন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আসে, যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 যেটা আসছে, এটাও একটা কিন্তু গেজেট নোটিফিকেশন আসছে, সেটা কিন্তু এই বাংলাদেশ প্রিন্টিং প্রেস থেকে বের হয়। তো প্রিন্টিং প্রেসের ওয়েবসাইটে যে আপনি কনসার্ন মিনিস্ট্রি, কনসার্ন সেকশন, ডিভিশন, ইয়ার দিয়ে আপনি যে কোনো আইন, বাংলাদেশের যে কোনো আইন এখান থেকে পাবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন এনবিআর এ এলোমেলো পাবেন বা পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, তখন এখানে যেতে পারেন। এর বাইরে আরেকটা ওয়েবসাইট আছে www.bdlaws.mainlaw.gov.bd, ঠিক আছে? সো আর যদি কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন হয় তাহলে গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ বাংলাদেশ ল অ্যান্ড জাস্টিস ডিভিশন, এইখানেও আপনার আইনটা যদি ভেটিংয়ের জন্য যায় আইন মন্ত্রণালয়, এখান থেকেও পাবেন। সো এই বিষয়গুলো সম্পর্কে কোনো কোশ্চেন বা কিছু আছে? আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যে কোনো আইন আজকে থেকে, এই যে আমি দেখেন আজকে একটা ছোট্ট অন্য প্রসঙ্গেও আবার বলি একটু, যেটা হচ্ছে যে এক লাইনে বলি, সেটা হচ্ছে আজকে বাংলাদেশ একটা টেস্ট জিতলো। এটা হচ্ছে বাংলাদেশের টেস্ট লাইফে 24 বছরের প্রবাবলি দ্য ফার্স্ট টাইম তারা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে জিতলো। এখন কোশ্চেন হচ্ছে এইখানে যে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে মুশফিকুর রহিম, তো আমি দেখি যে সেইখানে সে যত না ট্যালেন্ট ফিল করে, তার ট্যালেন্টের থেকে তার পার্সিভিয়ারেন্স, রেগুলার হার্ডওয়ার্ক এবং রেগুলার এক্সট্রা প্র্যাকটিস। এই কথাটা কেন বললাম? আজকে যদি আপনারা কোনো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হইতে চান, আজকে যারা এখানে 35 জন আছেন, আমি বিলিভ করেন
আজকের থেকে ঠিক 1 বছর পরে আমাদের সিএফও কোর্স সহ অন্য অন্য জায়গায় আপনারা ক্লাস নিতে পারবেন ট্যাক্সের উপরে, ভ্যাটের উপরে, যদি আমাদের সিএফও কোর্সের অন্তত 10 জন আজকে ডিফারেন্ট ট্রেনিং ইনস্টিটিউটে যারা শুরুতে আমাদের সিএফও কোর্স থেকে পাশ করে বেরিয়েছে বা অনেকে পাশও করেনি, কোর্স ড্রপ আউট করেছে, তারাও বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট ক্লাস নিচ্ছে। ইভেন আপনি এখানে আমার সাথে ক্লাসেও পাবেন বা আমাদের সাথে ক্লাসেও পাবেন, তারা আমাদের স্টুডেন্ট। সো আমি বিশ্বাস করি যে আপনারা যদি একটু রেগুলার স্টাডি করেন, সেই জন্য আমার ইউটিউব চ্যানেলে আপনি দেখবেন যে ট্যাক্সের যে বইটা নতুন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 তার সেকশন 1 থেকে বিভিন্ন ছোট ছোট মানে স্টোরি আকারে একটু একটু পড়ে পড়ে আমি এটা ভিডিও দিচ্ছি, ওইটাও ফলো করবেন। এবং আমাদের ক্লাসগুলো যিনি নিবেন সেটা হচ্ছে মামুন ভাই। আমি বলি, মামুন ভাই কিন্তু হচ্ছে আপনার একই সঙ্গে সঙ্গে উনি হচ্ছে ডাইরেক্টর জেনারেল বিসিএস ট্যাক্স ট্রেনিং একাডেমি, ওখানে আমিও পার্ট টাইম সেকশন রেগুলার ক্লাস নেই, ফ্যাকাল্টি হিসেবে কাজ করি, গেস্ট লেকচারার। উনি ইনকাম ট্যাক্সের কমিশনার এবং ডিরেক্টর জেনারেল অফ বিসিএস ট্যাক্স ট্রেনিং একাডেমি। ওনার মতো একটা প্রোফাইলের লোককে আমরা পাবো, এটা আমাদের জন্য খুবই ভালো। আর আমারই ছাত্র আইসিএমএবির স্টুডেন্ট ছিল, ও ভ্যাটের প্রশ্ন নেবে, ইজ ভেরি ভেরি গুড অ্যাট ইট। সো এই হচ্ছে আমাদের ওভারঅল। তো আমি এটা বললাম। তো এই বিষয়ে যদি সোফার যদি কোনো কোশ্চেন থাকে এই টপিকসে, ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন, এনিথিং। কোনো কোশ্চেন আছে? একটু ইন্টারেক্ট করেন। হ্যাঁ, আপনারা যে শুনছেন বা মনোযোগ দিয়ে আছেন, এটা এখন তো ধরেন স্যার ঠিক আছে। ওকে ওকে স্যার জি জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আগে তো আমরা ট্যাক্স ব্যাক সবসময় এনবিআর খুঁজতাম, এখন যদি এনবিআর এর ওয়েবসাইটে কোনো কিছু না পাই, দেন 2 নম্বর এবং 3 নম্বরে পাবো, এই তো স্যার? এক্স্যাক্টলি। যদি- কারণ কি এনবিআর ওয়েবসাইটে আমি বলি কিছু সমস্যা আছে। আপনারা তো যেহেতু পড়বেন রেগুলার, আপনাদের এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে। 1 মিনিট আমি দেখাচ্ছি বিষয়টা যে কেন এনবিআর এর ওয়েবসাইটের প্রবলেমটা কি। এনবিআর ওয়েবসাইটের প্রবলেম হচ্ছে, এনবিআর ওয়েবসাইট আপনি যখন যাবেন, লেটসে আমি দেখাই এনবিআর, আমি একটু এনবিআর ওয়েবসাইটটা খুলি, 1 মিনিট আমাকে অ্যালাউ করেন। এখানে Yes, sir, প্রবলেমটা কি please. আমাদের এটা দেখতে হবে যে এনবিআর ওয়েবসাইটের প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে আপনার এনবিআর বিডি। আচ্ছা, এনবিআর বিডির প্রবলেমটা হচ্ছে, দেখবেন এখানে যে আপনাকে প্রথম হচ্ছে যে এই আপনার বিভিন্ন ফর্ম এক জায়গায় খুঁজতে হবে। ভ্যাটের পুরোনো আইনটাও আছে 1991, 2012 সালেরটাও আছে, ইনকাম আদার রিলেভেন্টও আছে, ট্যাক্সটাও সেম আছে। তারপরে আপনি ট্যাক্সে যে যখন যাবেন, ট্যাক্সেরও কিন্তু সিমিলারলি আপনি দুইটাই পাবেন। সো এখানে আবার পাবলিকেশন আকারে অনেকগুলো পাবেন। আমি কি এই এনবিআর ওয়েবসাইটে দেখা যাচ্ছে এখন? জি স্যার, ওকে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এনবিআর ওয়েবসাইট, এখানে যে পাবেন আবার আপনার হচ্ছে পাবলিকেশনে যে ভ্যাটের কিছু জিনিস পাবেন, ট্যাক্স, কাস্টম, জেনারেল, এটা। আবার আপনি যখন ভ্যাটে আলাদা যাবেন, আপনি যখন এখান থেকে ভ্যাটে যাবেন, এই যে নিচ থেকে, এখানেও আবার ভ্যাটের গুলো আলাদা সার্কুলার আছে। তো একটু ডিফারেন্ট জায়গায় খুঁজতে হয়, এবং ট্যাক্স ভ্যাটগুলো সবই এখানে আছে। বাট ওই ওয়েবসাইটটার সুবিধা হচ্ছে, ওই ওয়েবসাইটটার অ্যাড্রেসটা আমি যদি কপি করে আনি, 1 মিনিট আমি কপি করে আনে দেখাই, তাহলে বুঝতে পারবেন ওটা কি সুবিধা, কেন আমি এই কথাটা বললাম। জাস্ট এ মিনিট। হ্যাঁ, আজকের ক্লাসটা কিন্তু Okay, sir. মূলত মামুন ভাই ক্লাস নিবে। মামুন ভাই নিবে, উনি আজকে অন্য একটা কারণে রাষ্ট্রীয় একটা কাজে ব্যস্ত আছেন, এই কারণে কিন্তু আমি নিচ্ছি। এবং অনেকের একটা ডিমান্ড থাকে, স্যার আপনি মাঝে মাঝে ক্লাস নিন। আমি যখন ক্লাস নিব তখন রাইট স্যার। যখন প্র্যাকটিক্যালি আমি কিন্তু এরপরে ওনারা নিবে, কিন্তু আমি ধরেন ইনকাম ট্যাক্সের রিটার্ন কীভাবে লিখতে হয়, কোম্পানি রিটার্ন কীভাবে হয়, এগুলো আমি এক্সট্রা ধরেন আপনার সংখ্যার বাইরে এডিশনাল হলেও আমি নিব। এটা আমি ইদানিং শুরু করেছি যে সব একটু একটু ডিটেইল ক্লাস করার চেষ্টা করি, মানে আমি নিজে যদি স্টাডি করি এই কারণে। এই দেখেন এইখানে যখন যাবেন, এই যে বাংলাদেশ, এই যে ডিপার্টমেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, যখন যাবেন তখন একটা মজার ব্যাপার হচ্ছে যে এইখানে আপনি আরও ডিটেইল করে পাবেন। ডিটেইল কীরকম আমি মিন করছি আমি বলছি আপনাদেরকে। দেখবেন এই যে লিঙ্কে গেলে আপনি সমস্ত লিঙ্কগুলো পাবেন অন্য অন্য মিনিস্ট্রির সঙ্গে। হোমে যে আপনি যখন হোমে যাবেন, যখন সার্চ করবেন, এই সার্চ করতে যেয়েও আপনি পাবেন, ঠিক আছে, যে কোনো কিছু সার্চ করতে পারবেন। আবার এখানে আপনার যতগুলা আপনার এই যে জোন আছে, যেমন এই যে আপনার এখানে দেখেন প্রিন্টিং প্রেজের সমস্ত কিছু আছে। একই সঙ্গে সঙ্গে আপনি এখানে লেটেস্ট যত কিছু বেরোচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট রিলেটেড, জব থেকে শুরু করে সব এখানে পাচ্ছেন। এই ভিউ অল দিলে লেটেস্টটা পাবেন। আবার সার্চে যে আপনি কিন্তু আপনার যদি এনবিআর লেখেন, এনবিআর এর গুলো রিলেটেড সবগুলো আসবে। তো এইটা একটা ইন্টারেস্টিং যে
একই জায়গা থেকে বাংলাদেশের যে কোনো আইন আপনি কিন্তু সব একসাথে পাবেন, এনবিআর এর জিনিসগুলো এখানে পাবেন, ঠিক আছে? এবং সাল ধরে ধরে আপনি এখানে, আমি আগে খুঁজতাম, আমি এক্স্যাক্টলি দেখি এখানে আপনি হচ্ছে যখন আপনি এই ইয়েগুলোয় যাবেন, কি বলে আপনার লিঙ্কগুলোয় যাবেন, অথবা আপনি যখন পার্টিকুলারলি কোনো একটা, এখানে দেখেন অ্যাবাউট আস, অ্যাক্টিভিটি, এই যে রুলস, এই যে অ্যাক্ট রুলস রেগুলেশন, অ্যাক্ট রুল রেগুলেশনে যে আপনি কিন্তু আবার আলাদাভাবে তখন টোটাল অ্যাক্ট রুল ভিতরে যে আপনি সার্চ করে, ধরেন আপনি লিখলেন হচ্ছে যে এসআরও, হ্যাঁ, আপনি রিলেটেড এসআরও নাম্বার দিয়ে খুঁজতে পারবেন, ধরেন অনেক সময় এসআরও নাম্বার দিয়ে খুঁজতে পারবেন, এবং আপনি এসআরও ডিটেইলটাও পাবেন। সো এইভাবে আপনি যত এসআরও আছে, যত কিছু আছে, মানে খোঁজার জায়গাটা আমার কাছে মনে হয় এনবিআর ওয়েবসাইটে যদি কখনো কনফিউশন হয় বা এনবিআর ওয়েবসাইটে লেটেস্ট কিনা বুঝতে অসুবিধা হচ্ছে, তখন আপনি ক্রস আকারে এইটা আপনি খুঁজতে পারবেন। মানে এই দুটো ওয়েবসাইট, তৃতীয়টা না দেখলেও আমার বিশ্বাস যে আপনি তৃতীয়টা যদি নাও দেখেন, এই যে বিডি লস, মেইন লস যদি নাও দেখেন, আমার ধারণা এনবিআর এবং dpp.gov.bd, হ্যাঁ, এই দুটো। যেমন সংবিধান যদি খুঁজতে যান তাহলে এনবিআর ওয়েবসাইটে পাবেন না, হ্যাঁ। আপনি যদি প্রতিযোগিতা কমিশন, আমাদের রিলেটেড যতগুলো আইন আছে সেগুলো ওখানে পাবেন না, এগুলো আবার এখানে পাবেন। সো এটা আপনারা এভাবে দেখতে পারেন। বোঝা গেল বিষয়টা? ওকে, স্যার, জি স্যার, জি, ক্লিয়ার স্যার, ওকে। থ্যাংক ইউ। তাহলে আমরা এবার আসি আমাদের ইনকাম ট্যাক্সে। আমি আজকে বলছিলাম যে একটু ফান্ডামেন্টাল বলবো। আর একটা ইন্টারেস্টিং, গতকালকে, আজকে মনে 25 তারিখ, গত 22 তারিখে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই যে নতুন যে ফাইন্যান্স অ্যাক্ট পাস হলো, এবং 2023 সালের ইনকাম ট্যাক্সের আইনের উপরে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ সহ একটা নতুন ডকুমেন্ট আসছে। ওইটাই আজকে ক্লাসে, কারণ উনি মাউন্ট ভাই আবার শুরুর থেকে চ্যাপ্টার 1 থেকে শুরু করবে, তো আমি চ্যাপ্টার 1-এ না যে আমি একটু বেসিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সরাসরি লেটেস্ট যে আমাদের লার্নিংটা সেটা আমরা শেয়ার করবো আজকের ক্লাসে। আর আপনারা যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আমি যেহেতু ইনকাম ট্যাক্সে, আমি যখন আইএফআরএস এবং কোম্পানি লর উপরে স্পন্টেনিয়াসলি যে কোনো কোশ্চেন যে কোনো সময় অ্যান্সার করবার জন্য রেডি থাকি। ইনকাম ট্যাক্স এবং ভ্যাটটা হচ্ছে, আমি নিজেও এখন পড়ালেখার ভেতরে আছি, আগে আমি ইনফ্যাক্ট খুব একটা বেশি ফোকাস করতাম না। সেই কারণে আপনারা যদি এমন কোনো কোশ্চেন করেন যেটা আমি এই মুহূর্তে অ্যান্সার দিতে পারছি না, আমার জন্য সুবিধা, আমি অ্যান্সার বের করে আপনাদের গ্রুপগুলো শেয়ার করব, অথবা ওইটার উপরে ডিটেইল একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব। তো যাই হোক, আমরা যদি বলি যে ইনকাম ট্যাক্সের আইনটা, এই যে 2023 সালের আইনটা, এটা আসলে 101 বছর যাবৎ ভ্যালিড ছিল। অর্থাৎ সারা পৃথিবীর প্রথম দিকের একটা ইনকাম ট্যাক্স আইন, যেটা হচ্ছে 1922 সালের আইন, যেটা হচ্ছে ব্রিটিশ ভারত আইন। সেই আইনটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর ইনকাম ট্যাক্সের প্রাচীনতম আইনের একটা আইন। সেই আইনেও কিন্তু তফসিল ছিল 6টা, এখন যেটা নতুন আইনে আমরা 8টা তফসিল দেখছি। 84 সালের আইনেও 8টা ছিল, পরে একটা বন্ধ হয়ে গেছিল। এই 8টা তফসিল আছে, আর এই 6টা ছিল। তার মানে বেসিক স্ট্রাকচারে খুব একটা চেঞ্জ আসে না। এরপরে আমরা যদি দেখি 1922 সালের আইনটায় 26টা সেকশন ছিল। এখানে এসে আবার নতুন আইনে একটা ইন্টারেস্টিং জিনিস করেছে, আপনারা খেয়াল করবেন, অংশ নামে ভাগ করছে। অর্থাৎ আপনারা যদি দেখেন, আপনাদের কাছে নতুন ইনকাম ট্যাক্সের আইনটা বা আমার বইটা যদি থাকে, আপনারা খেয়াল করবেন, বা সফট কপিও আছে, আপনারা যদি কাউকে শেয়ার না করেন সেই শর্তে আমি আপনাদেরকে পিডিএফ এর সফট কপি দিতে পারবো, যেটা হচ্ছে একদম আইন ব্যাখ্যা সব একসাথে আছে। আমার একটা রিকোয়েস্ট থাকবে, এটা কাউকে শেয়ার করতে পারবেন না, কারণ এটা আমি আমার নিজস্ব ডকুমেন্ট, একদম ফুল ডকুমেন্ট। ইনকাম ট্যাক্স ইনশাআল্লাহ স্যার শেয়ার করব না, প্লিজ আপনি একটু শেয়ার করে দিন। জি, ইনকাম ট্যাক্সের আইন সহ, ইনশাআল্লাহ স্যার শেয়ার করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনকাম ট্যাক্সের আইন সহ আমার বইয়ের যত রকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ এটা শেয়ার করব, যেটা আপনার এই ক্লাসের বাইরে কাউকে দিবেন না, এই শর্তে আমি শেয়ার করবো। এনিওয়ে, এখন আপনি দেখবেন, জি, এখানে দেখবেন আপনারা যে আপনার সূচিপত্র মানে হচ্ছে সূচিপত্রের পরে নতুন ইনকাম ট্যাক্সের আইনের অংশ 1, অংশের ভিতরে আবার চ্যাপ্টার আছে। অংশের ভিতর প্রারম্ভিক কর প্রশাসন, তারপর হচ্ছে অংশ 2 হচ্ছে কর প্রশাসন, অংশ 3 হচ্ছে কর অ্যাপিল ট্রাইব্যুনাল। আমি একটু পরে আপনাদের দিচ্ছি। আচ্ছা, এটা দেখাই দিই, আমার কাছে যেহেতু আছে আমি ওটা একটু ওপেন করে রাখি। সরি, একটা মিনিট অ্যালাউ করেন আমাকে, কারণ হচ্ছে যে তাহলে আপনাদের যেটা আমি বলছি সঙ্গে সঙ্গে, মানে এই আইনটার আদ্যপন্ত এমনভাবে পড়বেন, আমার রিকোয়েস্ট, যাতে করে আপনারা হচ্ছে মানে খুবই বাস্তবসম্মতভাবে এইটা পড়েন। মানে এমন হবে না যে ইন্টারভিউ বোর্ডে কেউ আপনাকে আটকাইতে পারবে, আবার প্র্যাকটিক্যালি হিয়ারিংয়ে গেলেও আটকাইতে পারবে। আমার প্রত্যাশা হচ্ছে যে কোনো কিছু জানবেন, সেই জানাটা হতে হবে হচ্ছে একটু সলিড। কি মিন করছি? সলিড মিন করছি এই সেন্সে যে আপনার হচ্ছে একটু মানে যেটাকে বলা হয় হচ্ছে যে আপফ্রন্ট
যত রকম চ্যালেঞ্জ হইতে পারে, ব্যাকগ্রাউন্ড হইতে পারে, এটা কিভাবে আসলো, কেন আসলো, এই কেনগুলোও জানতে হবে। দেখা যাচ্ছে এখন এই ইয়েটা আপনার হচ্ছে যে যেটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, ওটা কি দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে, জি স্যার দেখা যাচ্ছে। সো এইটা একটা আপনার অনেক বড় একটা ডকুমেন্ট। এইটা আমি আপনার পিডিএফ ভার্সনটা আপনাদেরকে শেয়ার করব। সো এইটা হচ্ছে এই যে আমি যেটা একটু আগে বলছিলাম যে জাতীয় সংসদে 2023 সালের যে ইনকাম ট্যাক্সের আইনটা আসছে, এই আইনটা আসার পরে প্রথমবার এবার আবার হচ্ছে এটা সংশোধনী আসলো। সেই সংশোধনী আসলো হচ্ছে 23 সালের আইনের উপরে 24-25 অর্থ বছরের যে বাজেটটা গেল, সেই বাজেটের অর্থ বিল অর্থ আইন এইটা দিয়ে চেঞ্জ আসলো। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চেন করি এটা বলতে বলতে, অর্থ আইন এবং অর্থ বিলের ডিফারেন্সটা কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্থ আইন এবং অর্থ বিল? জি ভাই, আপনি নেটওয়ার্কটা একটু বোধহয় আরেকবার বলবেন। যখন পেশ হয় তখন এলাকার খুবই চমৎকার রানা শাহ, আপনি খুবই থ্যাংক ইউ সো মাচ। আপনি যেটা বলছেন ওটাই রাইট। আমরা যখন প্রতি বছর সংসদের বাজেট যখন শুরু হয়, তখন আমরা যখন এটাকে আপনার বিল আকারে উত্থাপন করি, যখন এটা সংসদে প্রথম দিন মানে প্রতি জুন মাসের প্রথম বৃহস্পতিবার এটা হচ্ছে সংসদে বাজেটটা প্রপোজাল করে। এই প্রপোজাল করারকে বলে হচ্ছে ফাইন্যান্স বিল। এইটা 1 মাস ধরে ডিসকাশন করে জুনের শেষ দিনে এটাকে অ্যাপ্রুভ হয়। যখনই অ্যাপ্রুভ হয় তখন এটা ফাইন্যান্স বিলটাকে কনভার্টেড হয়ে যায় ফাইন্যান্স আইনে, মানে ফাইন্যান্স অ্যাক্ট বলে। তাহলে ফাইন্যান্স অ্যাক্ট, ফাইন্যান্স বিল বুঝলাম। আর হচ্ছে ইনকাম ট্যাক্স আইন 2023, এটা নিয়ে কনফিউশন থাকে, এটা একটু ক্লিয়ার করলাম। অনেকেই জানেন, যেমন একটু আগে রানা শাহ খুব ক্লিয়ারলি জানে, উনি জানে দেখেই বলতে পারছে, বাট অনেকে হয়তো এটা নিয়ে কনফিউশন থাকে। যেহেতু আজকে প্রথম ক্লাস, এই জন্য ক্লিয়ার করলাম। এখানে দেখবেন এরকম অংশ আছে, অংশগুলোকে আমরা বলছি অংশ। যেমন অংশ 1, এখানে সব ডেফিনেশন। অংশ 1-এ দুইটা জিনিস থাকে, অলওয়েজ খেয়াল রাখবেন। একটা হচ্ছে যে অংশের দুইটা সেকশন থাকে। একটা হচ্ছে মানে এটার নামটা কি, যেমন সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন। এই আইন অর্থ আইন 2023 নামে অভিহিত হইবে, ইহা কার্যকর হবে অবিলম্বে। এইটা আর একটা জিনিস একটু জানা রাখা দরকার, সেটা হচ্ছে এইটার একটা সাল থাকে, একটা সাল কত নম্বর আইন। তা আপনারা এই আইনে দেখবেন যে এই আইনের একটা নাম্বার থাকবে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। যেমন ধরেন যদি এই আইনটা খুলেন তাহলে আপনি দেখবেন হচ্ছে এখানে একটা কত সালের কত নম্বর আইন। যেমন যদি বলি এই যে হচ্ছে 2023 সালের হচ্ছে কি বলতে পারবেন কত নম্বর আইন? 2023 সালের আপনার জি 12 নম্বর 2023 সালের 12 নম্বর এক্স্যাক্টলি। তো 2023 সালের 12 নম্বর আইন। তো সেইটাই হচ্ছে প্রথম থাকে নাম, তারপরে ডেফিনেশন, 3 নম্বর সেকশন থেকে শুরু হয় হচ্ছে আপনার হচ্ছে এইটার ইনফ্রাস্ট্রাকচার। তো আমরা এবার আজকের যে কোর্স, আপনাদের কোর্সে আপনারা খেয়াল করবেন যে কোর্সের শুরুর দিকেই যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে এই যে যদি আমরা কোর্সটা খুলি, আমরা দেখব যে এখানে প্রথমটায় আছে হচ্ছে আপনার এ ব্রিফ অ্যাবাউট ইনকাম ট্যাক্স ল অ্যান্ড রেগুলেশন। তো আমরা ব্রিফ একটু আলোচনা করলাম। ডেফিনেটলি মামুন ভাই যখন পড়াবেন তখনও কিন্তু আরেকটু হয়তো উনি ওনার মতো করে বলবেন, যেহেতু উনি হচ্ছে, আমি হচ্ছে প্র্যাকটিশনার কাজ করি, আর উনি হচ্ছে আপনার একদম এনবিআর এর মেইন যে আপনার কমিশনার। তো স্বাভাবিক ওনার স্টাইলটা একরকম হবে, আপনারা দুই ধরনের ভিউটাই পাবেন। সো আমি যেটা এখন দেখাচ্ছি, প্রথম হচ্ছে ইনকাম ট্যাক্সের ব্যাকগ্রাউন্ডটা বললাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার অর্গানোগ্রাম। সো অর্গানোগ্রামটা যদি দেখি তাহলে এই ওয়েবসাইটে যেও আপনি পাবেন, আবার আমাদের এই পিপিটিতে যদি এই কোর্সটাতে ইয়েটা যদি দেখেন মেইন বইটাতে, সে অর্গানোগ্রাম পাবেন হচ্ছে আপনি চ্যাপ্টার 3 থেকে। অর্গানোগ্রাম সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? মানে এই যে এনবিআর, এটা রিপোর্টিং বডি কার কাছে, কিভাবে হয়, এটা হ্যাভ ইউ এনি আইডিয়া? বলবেন একটু, এনবিআর এর স্ট্রাকচার সম্পর্কে কোনো আইডিয়া আছে? না স্যার, ভালো আইডিয়া। আচ্ছা, ওকে, তাহলে সেটা আমরা দেখি, ইনকাম ট্যাক্সের স্ট্রাকচারটা আমরা দেখি। আর অনেকেই ইনকাম ট্যাক্সের এই যে সংজ্ঞাগুলো পড়ে না, যেহেতু আপনি মেইন জিনিসটা দিয়ে দিচ্ছেন
একই সঙ্গে সঙ্গে ইংরেজি এবং বাংলা করা আছে। আপনি কোনো বইতে এরকম পাবেন না, আপনার অরিজিনালটা বাংলা করছে, ইংরেজি পাবেন না। কিন্তু আমি যেটা আপনাদেরকে দিব সেটা ইংরেজি বাংলা পাশাপাশি আছে। অতএব পড়তে এবং বুঝতে, কখনো ইংরেজি বুঝে অসুবিধা হলে বাংলা দেখতে পারবেন, আর বাংলা দেখে অসুবিধা হলে ইংরেজি দেখতে পারবেন। সো এটা আপনারা, আমি পড়াচ্ছি না, বাট আপনারা কিন্তু এটার ডেফিনেশনগুলো পড়বেন, এবং ডেফিনেশনে যদি কোথাও কনফিউশন থাকে প্লিজ আমাকে আমার এই আপনাদের গ্রুপগুলো আমার নাম্বার আছে, আপনি যদি হোয়াটসঅ্যাপে লিখেন যে এইটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তাহলে দেখাতে পারবো। আচ্ছা, এবার আসেন, এই যে আজকের ক্লাসের দ্বিতীয় টপিকস হচ্ছে এই কর প্রশাসন। তো কর প্রশাসনের ভিতরে আমরা এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। যেমন আমরা যারা এই প্রফেশনাল কাজ করি, আমাদের দুইটা মিনিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তিনটা মিনিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। এক নম্বর বলি যদি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সেকেন্ড হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স, আর থার্ড হচ্ছে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ। কেন? মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে হচ্ছে এনবিআর, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে হচ্ছে আপনার হচ্ছে এই এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, আর মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে কোম্পানি আইন, আর মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজের আন্ডারে যেমন ধরেন আমরা যে কপিরাইট, পেটেন্ট আইনগুলো পড়ি, এগুলো আছে, শিল্প আইনগুলো আছে, লেবার ল আছে। সো এই তিনটা মিনিস্ট্রি, অন্যগুলো ইম্পর্টেন্ট, বাট এই তিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের করসপন্ডিং এনবিআর এর করসপন্ডিং মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা ডিভিশন আছে, এই ডিভিশনটার নাম কি কেউ বলতে পারবেন? মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারেও আবার তিন সচিব থাকেন, কেউ জানা আছে এটা? তিনজন সচিব যে আছেন? না স্যার, জানা নাই। আচ্ছা, আই হ্যাভ নো আইডিয়া। অন্যরা কেউ জানা আছে? এটা ইন্টারেস্টিং, কিন্তু একটু জানলে এটা আপনার খুবই কাজে লাগবে। বলেন। তার একটা মনে হয় জানি অভ্যন্তরীণ সম্পদ মন্ত্রণালয়ের এক্স্যাক্টলি তিনটার একটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ, যেটা আমরা এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর একটা আছে হচ্ছে ব্যাংকিং ডিভিশন, ব্যাংকিং ও ফাইন্যান্স ডিভিশন, আর একটা আছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। যাই হোক, সো আমরা এই তিনটার ভিতরে এখনকার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে যিনি সচিব, উনি হচ্ছে ওই ইউনিটটা দেখেন, সেটা হচ্ছে ইন্টারনাল রিসোর্স ডিভিশন, মানে অভ্যন্তরীণ কি বললাম, রাজস্ব ডিভিশন, যেটা সেই ইন্টারনাল রিসোর্স ডিভিশনের আন্ডারে হচ্ছে এনবিআর। সেই এনবিআর এর হচ্ছে একজন হচ্ছে আপনার চেয়ারম্যান থাকেন। ইন্টারেস্টিং হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তিনজন সচিবের একজন সচিব, উনি নিজে একই সাথে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সচিব, আবার এনবিআর এর চেয়ারম্যান হচ্ছেন, এফসিএম এ একজন প্রফেশনাল। তো এইটা হচ্ছে বোর্ড। এই বোর্ডের আন্ডারে আবার কি থাকে, আপনি দেখবেন যে কমিশনার থাকেন। হ্যাঁ, কমিশনার থাকেন। যেমন আমি এখানে যদি এনবিআর স্ট্রাকচার দেখেন, আমরা একই সঙ্গে একটু আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা একটু আমাদের মতো করে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কীরকম কাজ করে। এই যে যেমন ধরেন এখানে আপনি যদি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন না এখন আবার যে চেয়ারম্যানের আন্ডারে মেম্বার, এই মেম্বারে কি থাকতে পারে, মেম্বারের একজন মেম্বার হচ্ছে বোর্ড অ্যাডমিন কি ডিরেক্টর রিসার্চ, এই যে আরএনএস, তারপর হচ্ছে ল অফিসার, এরকম থাকে। তারপর হচ্ছে ডিরেক্টর জেনারেল সিআইসি, মেম্বার থাকে কাস্টমস অ্যান্ড ভ্যাট, তারপর হচ্ছে মেম্বার কাস্টমস এক্সপোর্ট বন্ড অ্যান্ড আইটি, মেম্বার কাস্টমস পলিসি, মেম্বার কাস্টমস অডিট অ্যান্ড ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে মেম্বার ভ্যাট পলিসি, মেম্বার ভ্যাট এনফোর্সমেন্ট অ্যান্ড আইটি, মেম্বার ভ্যাট অডিট অ্যান্ড ইন্টেলিজেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ। মেম্বার ট্যাক্স অ্যাডমিন অ্যান্ড হিউম্যান রিসোর্স ডিভিশন, মেম্বার ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড সেবা, মেম্বার অডিট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন, এটা হচ্ছে ট্যাক্সের অডিট, সিআইসি অডিট, আর ভ্যাটের অডিটটা উপরে দেখালাম। হ্যাঁ, তারপর হচ্ছে মেম্বার ট্যাক্স লিগাল অ্যান্ড এনফোর্সমেন্ট, মেম্বার ইন্টারন্যাশনাল ট্যাক্স, যেটা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং সহ অন্যগুলো দেখে, মেম্বার ট্যাক্স পলিসি, মেম্বার ট্যাক্স অ্যাপিল, তারপর হচ্ছে মেম্বার ট্যাক্স সার্ভে অ্যান্ড ইন্সপেকশন। এই সো এতগুলো মেম্বার থাকে কিসের আন্ডারে, এই এনবিআর এর আন্ডারে, ইন্টারনাল রিসোর্স ডিভিশন আন্ডারে এনবিআর এর আন্ডারে চেয়ারম্যান নিযুক্ত হন, চেয়ারম্যানের আন্ডারে এরকম ভাবে থাকে। সো ইজ ইট ক্লিয়ার টু ইউ? কোনো কোশ্চেন আছে এখানে? ক্লিয়ার। ওকে, তাহলে আমরা দেখি এই কথাটা এখানে বলা আছে, ইনকাম ট্যাক্স আইনের রাজস্ব বোর্ডের আন্ডারে, মানে এনবিআর এর আন্ডারে চেয়ারম্যানের মেম্বার, তার নিচে হচ্ছে মুখ্য কর কমিশনার, হ্যাঁ, প্রিন্সিপাল মানে ট্যাক্স কমিশনার, মহাপরিচালক পরিদর্শন,
কর কমিশনার আপিল মানে আপিলেট হয়। আমরা নিশ্চয়ই এরপরে ডেফিনেটলি আপনারা দেখবেন যে ইনকাম ট্যাক্স ভ্যাট সহ অন্য জায়গায় যে আপিল যে প্রসেস, এটা আসলে কয়েকটা ধাপে ধাপে হয়। হ্যাঁ, আপিলেট কমিশনে এডিশনাল কমিশনার আন্ডারে যায়, তারপরে আপিলেট ডিভিশনে যায়, তারপরে যদি এনবিআর এর এই প্রক্রিয়ার বাইরে আমরা অনারেবল হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্টে যে আপিল করতে পারি। এই বিষয়গুলো আমরা পরে দেখব, বাট আপাতত কিছু জানলেন যে কর কমিশনার আপিল, তার আন্ডারে আবার কতগুলো আপনার এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার থাকেন। কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট। তারপর হচ্ছে মহাপরিচালক প্রশিক্ষণ। এই যে আমি একটু আগে যে আপনার দেখালাম যে আপনাদের ক্লাস টিমে মামুন ভাই, উনি হচ্ছে মহাপরিচালক হচ্ছে প্রশিক্ষণ। তার মানে মামুন ভাই যে আপনার ক্লাস নেমে এনবিআর এর টপ যদি 6-7 জন অফিসার বলি, তার ভিতরে একজন উনি পড়ে যান, মানে মেম্বার বাদে কমিশনার লেভেলে। তার মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বলে। কর কমিশনার, অনেকগুলো কর কমিশনার থাকে, ভাগ করা থাকে, দক্ষিণ উত্তর এরকম ভাগ করা থাকে। সেটা আমরা দেখব। এরপরে অতিরিক্ত কর কমিশনার, যিনি অতিরিক্ত কর কমিশনার আপিল বা অতিরিক্ত মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, অতিরিক্ত মহাপরিচালক প্রশিক্ষণ, মানে ওই স্ব ডিপার্টমেন্টের আন্ডারে অতিরিক্ত মহাপরিচালক পরিদর্শন এবং বা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার। তারপর হচ্ছে যুগ্ম কর কমিশনার, যিনি যুগ্ম কমিশনার আপিল, পরিচালক প্রশিক্ষণ, পরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, পরিচালক পরিদর্শন এবং পরিদর্শী যুগ্ম কর কমিশনার। তারপরে জয়েন্ট এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, তারপরে ডিসিটি যেটা হচ্ছে উপকর কমিশনার। কর কমিশনার কর্তৃক তাহার অধিক্ষেত্রাধীন উপকর কমিশনারদের মধ্যে হইতে মনোনীত ট্যাক্স অফিসার রিকোপোজিশন থাকে এবং সহকারী কমিশনার। এবার আপনি বলেন, এই যে যতগুলো পড়লাম, তাহলে এই যে উপকর কমিশনার, তারপরে হচ্ছে সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার, কর পরিদর্শক। এখন দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে, এর ভিতরে সবচেয়ে কোন অফিসারটা আমরা যারা কোম্পানিতে কাজ করি অথবা ইনকাম ট্যাক্সের প্র্যাকটিস করি তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, কাদের সাথে আমাদের ডে টু ডে সবচেয়ে বেশি কাজ করতে হয়? ডিসিটি স্যার। ডিসিটি, এই যে উপকর কমিশনার। ইন্টারেস্টিং, আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে গত এই যে মামুন ভাইয়ের আন্ডারে যে আপনার ইনকাম ট্যাক্সের ট্যাক্স ট্রেনিং একাডেমি, ওইখানে বাংলাদেশের সমস্ত ডিসিটিতে আলহামদুলিল্লাহ আমি ওই যে কোম্পানি লর উপরে একাধিক সেশন নিয়েছি, ওনাদের সাথে একটা ইন্টারাকশন হয়েছে, ইনকাম ট্যাক্সের জিনিসগুলো বোঝার চেষ্টা করছি। এখনকার সেই বিবেচনায় আপনাদেরকে বললাম যে সামনের সময়টা আমাদের কিন্তু প্রফেশনালদের একটা হিউজ ভ্যালু, এটা আমি জানি, আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো যখন আমি এটা পড়ছি, তার নিচেই কিন্তু ইংরেজিতে আছে। সো আপনি যখন কোনো কনফিউশন থাকবে না, যেমন নতুন যে বইটা আর ইনকাম ট্যাক্স আইন 2023, এটা কিন্তু বাংলা, ইংরেজি আবার সেপারেট আছে, এক একজন একভাবে করছে। কিন্তু আমি যেটা আপনাদেরকে দিব, যেটা বললাম কনফিডেন্সিয়াল, কাউকে শেয়ার করা যাবে না, এটা ইংরেজির পরে বাংলা, মানে বাংলার পরে ইংরেজি আছে। সো এইটা আমরা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে তাহলে এই অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে হয়? অ্যাপয়েন্টমেন্ট অফ ইনকাম ট্যাক্স অথরিটি, এটাকে বলা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ নিয়োগ। প্রযোজ্য আইন ও বিধি সাপেক্ষে আয়কর কর্তৃপক্ষ নিযুক্ত হইবেন। বোর্ড বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কোনো ব্যক্তিকে আয়কর কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ এবং পদায়ন করবেন। বোর্ড সাংগঠনিক কাঠামো সাপেক্ষে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করতে পারবে। অর্থাৎ এখন আরেকটা কোশ্চেন, আমি এটা বলার আগে আরেকটা কথা বলি। এইটার ভিতরে এই স্ট্রাকচারে বিসিএস, নন বিসিএস, অ্যাডহক বেসিস, এটা কি সম্ভব? কারা কারা বিসিএস অফিসার বলেন তো? এখানে যারা এই যে আপনি দেখলেন 9 পর্যন্ত আছে, সংখ্যা তো গুনতে পারবো না, ক খ গ থেকে গুনে যদি 9 পর্যন্ত আসেন, কারা বিসিএস আর কারা নন বিসিএস বলেন, জাস্ট এইটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। স্যার নন বিসিএস কর পরিদর্শক হতে পারে, তারপরে স্যার ডেপুটি কমিশনার ও নন বিসিএস আমার এক্সপেরিয়েন্স। না না, এখানে হচ্ছে কি সহকারী কমিশনার পর্যন্ত, হ্যাঁ সহকারী কমিশনার পর্যন্ত এখান থেকে বিসিএস শুরু মাস্ট। আর অন্য অফিসাররাই কর পরিদর্শক, অতিরিক্ত কর কমিশনার প্রমোশন হয়ে নন বিসিএস, যেটা হচ্ছে নন কমিশন মানে সহকারী কমিশন হইতে পারে। এটা আর্মিতেও থাকে। আর্মিতে আমরা যখন দেখি, একটা হচ্ছে যে আর্মির যারা সোলজার ঢুকে, আর একটা ঢুকে হচ্ছে কমিশন র্যাঙ্কে। সো নন কমিশনার একটা পর্যায় পর্যন্ত উঠতে পারে, এটা কিন্তু আবেলদার মেজর পর্যন্ত এরকম। তো একইভাবে আমরা এখানেও দেখলাম যে এখানে নন বিসিএস কিন্তু এই পর্যন্ত উঠতে পারে, কিন্তু এই আর ট্যাক্স কমিশনার, সহকারী কমিশনার বিসিএস ট্যাক্সের মাধ্যমে ঢুকে তারা আস্তে আস্তে উপরে ওঠে। সো দিস ইজ অল অ্যাবাউট মানে প্রাইমারিলি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বললাম। এখন আমি যেটা আজকের ক্লাসে ইন্টারেস্টিং, মাত্র 2 দিন আগে বেরোয়েছে, এবং এইটা আমি শিওর যে আপনারা ধৈর্য ধরে পড়বেন না, এই কারণে আমি ডিটেইলটা আপনাদের সাথে